সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ এক্সপ্লেইন। নিয়ে হাজির হলাম আপনাদের জন্য একটি চমকপ্রদ কে ড্রামা, যার নাম হলো কুইন অফ টিয়ার্স। ড্রামাটি শুরু হয় একটি ছেলে হেনহু এবং একটি মেয়ে হেইনের বিয়ের মাধ্যমে, যেখানে দেখা যায় তাদের বিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছিল। হিয়ানহু বলছিল তখন মানুষদের মুখে শুধুমাত্র একটা কথাই চলছিল যে আমাদের বিয়ে ছিল ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি, আর লোকেরা বলতো এটা নাকি কোরিয়ার সবচেয়ে পাওয়ারফুল এবং প্রভাবশালী বংশের বিয়ে। যাই হোক, আমরা আমাদের বিয়েতে অত্যন্ত খুশি। এরপর আমরা তাদের অনেকগুলো সুইট সিনস দেখতে পাই, যা দেখে মনে হচ্ছিল তারা তাদের বৈবাহিক জীবনে অনেক খুশি। এরপরে দেখা যায় হিয়ানহু একটি ইন্টারভিউ বলছিল, আমাদের বিয়ের প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো মনে হয় যে আমি গতকালই বিয়ে করলাম। লোকেরা আমাকে প্রায় জিজ্ঞেস করে দেশের সবচেয়ে প্রভাবশালী পরিবারের অংশ হয়ে এবং কুইনকে বিয়ে করে তোমার কেমন লাগছে, যার জবাব হলো আমি একজন লাকি পার্সন, যাকে চেয়েছিলাম তাকে বিয়ে করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। অতঃপর হেইনও ইন্টারভিউ দিল, যেখানে ওকে বলতে শোনা যায়, আমি জানি যে লোকেরা আজও এটা নিয়ে গসিপ করে ইয়ানহু শুধুমাত্র আমার টাকা এবং পরিবারের জন্য আমাকে বিয়ে করেছে। এই ধরনের গুজব ছড়ানোর কারণ হলো আমি আজ পর্যন্ত আমার ফেস রিভিল করিনি, কিন্তু আজকে থেকে গুজব এবং সমালোচনা করা বন্ধ হয়ে যাবে, কারণ আজকে আমি আমার ফেস রিভিল করতে যাচ্ছি। এতে করে ইন্টারভিউয়ার্সরাও চুপ হয়ে যায়। এরপরে ইয়ানহুকে বৈবাহিক জীবন সম্পর্কে জিজ্ঞেস করলে সে উত্তরে বলে, আমাদের জীবন নরমাল কাপলসদের মধ্যেই চলছে, সকালে একসাথে উঠি, একসাথে ব্রেকফাস্ট করি, আর একসাথে কর্মক্ষেত্রেও যাই, এভাবেই আমাদের দিন কেটে যায়। এরপর আমরা দেখতে পাই ইয়ানহু এবং হেইন আলাদা আলাদা রুমে থাকে, খাবার তো একসাথে খাওয়া হয়, কিন্তু তা হয় দূরত্বে থেকে। হঠাৎ কেন যেন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। অফিসে একসাথে যায় তা ঠিকই, কিন্তু থাকে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে। হেইন ছিল তাদের ডিপার্টমেন্টের সিইও, কিন্তু অন্যদিকে ইয়ানহু ছিল ডিপার্টমেন্টের হেড, আর সে ছিল একজন লয়ার। এসব বলতে বলতে ইয়াংহুর চেহারা এক মুহূর্তের জন্য গুমড়ে যায়। এরপর ইয়াংহু ফেক স্মাইল দেয় এবং বলতে শুরু করে, আমরা একসাথে থাকি, তাই তো আমি অনেক খুশি। এরপর হেইনকে তাদের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করলে হেইন তাদের উত্তরে বলে, 5 বছর আগে যখন আমি বিদেশ থেকে ফিরি তখন আমি কুইন কোম্পানিতে জয়েন করি, ঠিক একজন আন্ডারকভার এজেন্টের মতো, কারণ তখন আমার পরিচয় তেমন কেউই জানতো না, আর হেইন তখন কোনো কাজেই তেমন একটা পারতো না। ও তো সাধারণ ফটোকপিয়ার মেশিনই চালাতে পারতো না, আর মেশিন যখন অন হচ্ছিল না তখন হেইন তাকে লাথি মারতে থাকে, আর যখন ইয়ানহু এটা দেখলো তখন সেটা অন করে দিল। এভাবে ইয়ানহু হেইনকে অনেকভাবে সাহায্য করেছিল। এ সময় হেইন বলল, এটা আমার বুঝতে দেরি হয়নি যে আমাকে পছন্দ করে, আর কাজে সাহায্য করার বাহানায় সে আমাকে ফ্লার্ট করতে থাকে। কিন্তু যখন তাদের প্রথম দেখা সম্পর্কে ইয়ানহুকে জিজ্ঞেস করা হয় তখন ও একই ইনসিডেন্ট দিয়ে শুরু করে এবং বলে, এমন কিছুই হয়নি, আমি শুধুমাত্র ফটোকপিয়ার মেশিনকে রক্ষা করতেই তখন তাকে সাহায্য করেছিলাম, এবং এরপর থেকে তার মায়ায় পড়ে যায়। তখনও এখানে একদমই নতুন ছিল, আর যে কোনো ধরনের কাজে তার পারদর্শিতা না থাকার কারণে ক্লায়েন্টসরা তাকে নিয়ে সমালোচনা করতো, যা আমি একদমই সহ্য করতে পারতাম না। আমি শুধু মনে মনে এগুলো ভাবতাম যে তাকে আমি এগুলো কি করে বলবো, কি করে বুঝাবো তাকে এত কিছু। তারপরে দেখা গেল সে হেইনকে বলছে, তুমি তোমার ভুল শুধরে নাও, না হলে তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। হেইন বলে, এতে আমার কোনো কিছু আসে যায় না। এরপর হিয়ানহু বলে, তুমি অন্য কোনো কোম্পানিতে জয়েন করলেও তোমাকে বের করে দেওয়া হবে। হেইন কোনো কিছু বলার আগে হিয়ানহু তাকে বলা শুরু করে, যখন কোনো সুপিরিয়র তোমাকে বকাঝকা করা শুরু করে তখন আমার একদম মন থেকে খারাপ লাগে। হেইন তাকে বলে, তোমার আমার জন্য কেন এতটা খারাপ লাগে, আমার জন্য কেনই বা এত মায়া। তাতে ইয়ানহু তাকে কোনো কিছু বলতে পারছিল না, কিন্তু হেইন বারবার জিজ্ঞেস করতে থাকে, বলছো না কেন তুমি, আমার জন্য কেনই বা তোমার মন থেকে এতটা খারাপ লাগে, কখনো কি এই বিষয়ে ভেবে দেখেছো, নিজেকে কখনো প্রশ্ন করেছো কি, আমি যা যা তোমাকে বললাম ঠান্ডা মাথায় তুমি এগুলো ভেবে দেখবে। এরপরে সে চলে যায়। রাত্রে অফিস বন্ধ হওয়ার পর হেইন তার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলে। অনেক বৃষ্টি হচ্ছিল, তখন হিয়ানহু এসে হাজির হয় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি আমব্রেলা নেই? হেইন বলে, না নেই। এরপরে হিয়ানহু তাকে আমব্রেলা অফার করে এবং বলে, তোমার প্রায় হেল্পের প্রয়োজন হয়, আর তোমায় দুশ্চিন্তায় দেখে আমার ভালো লাগে না। এরপরে হেইন বলে, এক তো তুমি আমার এর আগে মায়ায় পড়েছো, আর এখন আমাকে দুশ্চিন্তা দেখে তোমার ভালো লাগছে না। এরপর হেইনকে সে বলে, এর আগে তোমাকে আমি এ সম্পর্কে কোনো কিছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম এগুলো শুনে তুমি গিল্টি ফিল করবে। আমি সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটেড একজন ছাত্র, আমার ঘর টাউনে, যেখানে আমার পরিবার বাস করে, আমার প্যারেন্টস শহরের লোকদের কাছে অনেকটাই সম্মানিত, আমাদের কাছে 35-এরও বেশি গাই আছে, আর তাছাড়াও আমি এখানে 2টি অ্যাপার্টমেন্ট লিজে নিয়েছি, তাই আমার অ্যাটেনশন পে করার কোনো চিন্তা নেই। হেইন, আমার কথার অর্থ একটাই যে আমার কাছে অনেক সেভিংস আছে। হেইন বলে, তাহলে তুমি বলতে কি চাচ্ছ? হিয়ানহু বলে, তোমাকে যদি এই জব থেকে বের করে দেওয়া হয় আর তারপর যদি তুমি কোনো প্রকার জব খুঁজে না পাও তখন আমি তোমার খেয়াল রাখতে পারবো। এতে হেইন অনেকটাই সারপ্রাইজড হয়ে যায়। হিয়ানহু বলে, অনেস্টলি বলতে গেলে আমি চাইতাম আমার ফিউচার ওয়াইফ জব করুক, কিন্তু তুমি যদি জব নাও করতে পারো তাও আমি একাই চালাতে পারবো। এরপর হেইন তার কনফিউশন দেখে অনেকটাই চমকে যায়। এরপর তাকে কোনো কিছু বলার আগে ইয়ানহু বলা শুরু করে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এতে হেইন কোনো কিছু বলতে পারছিল না। এই সুযোগে ইয়ানহু বলা শুরু করে দেয়, তুমি কোনো প্রকার টেনশন নিবে না, এবং আমব্রেলা দিয়ে তাকে বলে, নিজের খেয়াল রেখো। হেইন আমব্রেলা দেওয়ার সাথে সাথে তাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু এটা বলার আগেই হিয়ানহু তাকে বলা শুরু করে, নিজের খেয়াল রেখো, এবং চলে যায়। হেইন তখন বলতে চেষ্টা করেছিল যে আমার ড্রাইভার আমাকে পিক করতে আসবে। এরপরে তো হেইন আরো বেশি ইমপ্রেস হয়ে যায় এবং হিয়ানহুকে লাইক করতে শুরু করে। হেইন বলে, এভাবে আমাদের ভালোবাসার সূত্রপাত ঘটে, তবে শুরুটা হয়েছিল ফটোকপিয়ার মেশিন দিয়েই, কিন্তু যখনই সে আমার পরিবার সম্পর্কে জানতে পারে ও রিজাইন দিয়ে নিজের হোম টাউনে চলে যায়, আমাকে ইগনোর করতে শুরু করে এবং আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়।
দেয়। এর পরের সিন আমরা দেখতে পাই হিয়ানু একটি বেডে শুয়েছিল এবং হেইনকে স্মরণ করছিল। হঠাৎ দেখে হেইনের মেসেজ আসলো এবং হেইন তাকে বাইরে যেতে বলল। বাইরে হেলিকপ্টারের আওয়াজ আসছিল। বাইরে এসে দেখে একটি হেলিকপ্টার তাদের মাঠের উপর ল্যান্ড করলো, যেটা থেকে হেইন বের হয়। এটা দেখে টাউনের লোক তো অবাক হলোই, হিয়ানু অনেকটাই অবাক হয়ে গেল। হেইন তাকে বলে, তুমি কি আমাকে এভাবেই ছেড়ে চলে যাবে? হিয়ানু আর সহ্য করতে পারছিল না এবং একে অপরের গলায় মিলে গেল। এতে দুজনেই খুবই খুশি হয়ে যায়। কামিং ব্যাক টু প্রেজেন্ট, ইন্টারভিউ এর এক পর্যায়ে হিয়ানু বলা শুরু করলো, ওই দিন হেইনকে এতটাই সুন্দর লাগছিল যে আমার মনে হচ্ছিল হেভেন থেকে একটি এঞ্জেল নেমে আসলো। ইন্টারভিউয়ার বলে, তাহলে এখন কি আর আগের মতো সুন্দর লাগে না? হিয়ানু বলে, আমি আপনাকে আগেও বলেছি যে আমি খুবই লাকি যে ওকে পেয়েছি, ও এখনো সুন্দর আর আমরা অনেক সুখে বসবাস করছি। কিন্তু হিয়ানুকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে এসব বানিয়ে বলছে, কিন্তু তাদের মাঝে এমন কি হয়েছিল তা আমরা সামনেই দেখতে পাবো। এরপরে দৃশ্য পরিবর্তন ঘটে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হিয়ানুর কিছু বন্ধুদেরকে, যারা ওর ল স্কুলের ফ্রেন্ডও ছিল আর কুইন্স গ্রুপেও ছিল, কিন্তু এখন তারা কলিগস। তাদের মধ্যে একজন বলছিল হিয়ানু হেইনকে ডিভোর্স দিতে চায় এবং সে চায় আমাদের মধ্যে যে কোনো একজন ওর অ্যাটর্নি হোক এবং সেটেলমেন্ট পুরো করুক। এরপরে ওরা একে অপরে বাহানা দিতে শুরু করে। কারণ হলো তারা কুইন গ্রুপ থেকে অনেকটাই ভয় পায়, আর যদি তারা হিয়ানুর সাপোর্ট নেয় যেটা হবে কুইন্স গ্রুপের বিপক্ষে, তারা খুব ভালো মতোই জানে যারা কুইন্স গ্রুপের বিপক্ষে গিয়েছে তারা এখন বিপর্যস্ত। তারপরে একজন বলা শুরু করে, হিয়ানু তো নিজেই লয়ার, তাহলে তার কাছ তো সে নিজেই লড়তে পারে। কিন্তু তারা বারবার একই কথা অবাক হচ্ছিল যে হিয়ানুর কেনই বা ডিভোর্স প্রয়োজন? সে তো এখন ধনী পরিবারের জামাই, নির্বোধ ব্যক্তি ছাড়া কেই বা এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবে। এরপর আমরা হেইনকে দেখতে পাই যে তার অফিসের দিকে যাচ্ছিল। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, 1 ট্রিলিয়ন ক্লাব থেকে কি আমাদের কোনো ইনভিটেশন এসেছিল কিনা? প্রত্যুত্তরে অ্যাসিস্ট্যান্ট বলে, না আসেনি, কারণ আমাদের মান্থলি সেল 900 বিলিয়নের। হেইন বলে, তাতে এতটাও পার্থক্য নেই, প্রায় কাছাকাছি মানের। তার অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তাদের সাথেই কোলাপ করে যাদের ক্লাবে 1 ট্রিলিয়ন অন্তর্ভুক্ত থাকে। এরপর হেইন সিদ্ধান্ত নেয় যেই ব্র্যান্ডস গুলোর ভালো সেল না হয় সেই ব্র্যান্ডস গুলোকে বের করে দিবে। তারপর সে দ্রুত একটি মিটিং দাঁড় করায়। সেখানে কি আলোচনা করে সে ওইসব কোম্পানিগুলোর নাম পেয়ে যায় যাদের সেল খুবই কম হয়। হেইন ওইসব কোম্পানিগুলোকে বন্ধ করার অর্ডার দেয়, কিন্তু তারা বলে, আমরা লিগ অফ লিডারের সাথে এ সম্পর্কে কথা বলেছি, কিন্তু ওইসব কোম্পানিগুলোকে বন্ধ না করার কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হেইন বলে, এই নির্দেশটি কার? উত্তরে তারা বলে, মিস্টার হিয়ানু বলেছে। এর পরের সিনেই হেইনের অ্যাসিস্ট্যান্ট হিয়ানুর কাছে যায় এবং তাকে বলে, সিইও আপনার সাথে দেখা করতে চায়। হিয়ানু বলে, আমি এখন মিটিং এ আছি, আমি যেতে পারবো না। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট আবার এসে বলে, সিইও অনেকটা আপসেট হয়ে আছে, আপনাকে এখনই যেতে বলা হয়েছে। হিয়ানু অনেক ক্ষোভ নিয়ে সেখানে যাচ্ছিল। সেখানে দেখা যায় হেইন তাকে জিজ্ঞেস করে, আমরা সেই ব্র্যান্ডগুলোকে কেন বন্ধ করতে পারবো না যেগুলো আমাদের জন্য কোনো মতেই প্রফিটেবল না? হিয়ানু বলে, ওই ব্র্যান্ডগুলোর মানি ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বেশি, তাই আমরা ওই ব্র্যান্ডগুলোকে এত সহজে বের করতে পারবো না। হেইন বলে, ওইসব ব্র্যান্ডের বিপক্ষে লস অফ ফাইন করো। এরপর হিয়ানু বলে, এতে কোনো লাভ হবে না, আমরা ওদের সাথে জিততে পারবো না। এখন অনেক নতুন এবং পাওয়ারফুল নিয়ম বের হয়েছে, বড় বড় কন্ট্রিবিউটররা যেন তাদের পাওয়ারের মিস ইউজ না করতে পারে, তাই এটি চালু করা হয়েছে। হেইন বলে, তোমার কি মনে হয় আমি কি আমার পাওয়ারের মিস ইউজ করছি? হিয়ানু বলে, আমি এটা বলতে চাইনি। কিন্তু তাকে থামিয়ে হেইন বলতে শুরু করে, আমাদের কোম্পানি কোনো মতে একটি নন প্রফিটেবল কোম্পানি নয়, তো আমরা কোনো মতেই ওইসব ব্র্যান্ডকে আমাদের সাথে রাখতে পারবো না। হিয়ানু বলে, সব সমস্যা আমাদের মেইন ডিপার্টমেন্টে, তারা ওই ব্র্যান্ডগুলোকে ততটা প্রমোট করে না, যার কারণে তাদের সেলস অনেক কম হয়। আর তোমার কথা মানলে ওই কোম্পানিগুলো আমাদের উপর কেসও করতে পারে। একটু ভেবে দেখো, এতে কিন্তু আমাদের সমস্যা কমার পরিবর্তে আরো বেড়ে যাবে। এর চেয়ে ভালো হয় আমরা ওই ব্র্যান্ডস গুলোকে হেল্প করি, তাদের ব্র্যান্ডস গুলোকে প্রমোট করতে সাহায্য করি, আর ফলস্বরূপ তাদের সেলস এর পরিমাণও বেড়ে যাবে। তারপর হেইন তাকে বলা শুরু করে, মিস্টার হিয়ানহু, আমি কি আপনার কাছে কোনো প্রকার অ্যাডভাইস চেয়েছি? আমি আপনাকে একটি কথাই বারবার বলছি যে আপনি সেই ব্র্যান্ডস গুলোকে বন্ধ করে দিন, আর যদি ওরা না মানে তাহলে ওদের বিরুদ্ধে কেস করুন, এটি লিগ্যাল টিমের দায়িত্ব ও কর্তব্য। এরপর হিয়ানু রেগে তো যায়, কিন্তু ইয়েস ম্যাম বলে সেখান থেকে চলে যায়। বরাবর সে লিফটের মধ্যে ঢুকে পড়ে। হেইনও সেই একই লিফটের মধ্যে যায়। এরপরে হেইন তাকে বলা শুরু করে, তোমার এমন কি বা তারা আছে যাতে তুমি সবার সামনে আমাদের সম্পর্কের ফাটল দেখাতে চাচ্ছ? তারপরে হিয়ানু বলে, আমাদের রিলেশনশিপের সাথে এর কোনো সম্পর্ক নেই। হেইন বলে, তাই তো তুমি আমার বিরুদ্ধে বারবার যাচ্ছ, এর আগেও আমি একটা স্টোর ম্যানেজারকে বাদ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বিরুদ্ধে কাজ করেছিলে। হিয়ানু বলে, তিনি একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন, আর তাছাড়াও তিনি আমাদের এখানে দীর্ঘদিন কাজ করেছেন, ছোট্ট একটি ভুলের কারণে তাকে এভাবে বের করে দেওয়া যাবে না। হেইন বলে, তোমার অন্যদের জন্য এতটাই মায়া আছে, তোমাকে দেখলে মনে হয় তুমি অন্যদের জন্য হিরো হতে চাও, এগুলো বাদ দিয়ে আপন জনের কথা ভাবো। হিয়ানু বলে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার কি মনে হয় আমাদের সম্পর্কে আগের মতোই ভালোবাসা আছে? হেইন কোনো জবাব দিচ্ছিল না। হিয়ানু বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, ঠিক 1 ঘন্টা পর আমি তোমার জন্য নিচে অপেক্ষা করব। হেইন সেখান থেকে রেগে চলে যায়। 1 ঘন্টা পার হয় আর হিয়ানু তার জন্য অপেক্ষা করতে থাকে। রাত ঘনিয়ে আসলে হিয়ানু তার কেবিনে চলে যায়। এই দৃশ্যে দেখা যায় সে তাদের ডিভোর্স পেপার গুলো রেডি করছিল। এরই মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে যায়। কিন্তু আসলে তাদের বৈবাহিক জীবনে এই 3 বছরের মধ্যে কি এমন হয়ে গিয়েছিল যাতে তারা ডিভোর্স পর্যন্ত চলে যায়, তা দেখতে চোখ রাখবেন পরের পার্টে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানান। বেল বাটনটি অন করে সাবস্ক্রাইব করে রাখুন, আর ততক্ষণের জন্য স্টে টিউনড
with Yo Explain.